বিজ্ঞানের জগতে কিছু গল্প আছে যেগুলো একদম গোয়েন্দা কাহিনীর মতো শোনায়। একজন বিজ্ঞানী একটা দারুণ ভবিষ্যৎবাণী করলেন আর তারপর কয়েক দশক ধরে চলল সেই রহস্য সমাধানের চেষ্টা। আজ আমরা ঠিক এমনই এক গল্পের গভীরে যাব, মহাকর্ষীয় তরঙ্গের নিঃসরণ। এই গল্পটা আইনস্টাইনের এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী থেকে শুরু হয়ে শেষ হয়েছিল এক যুগান্তকারী আবিষ্কারের মধ্যে দিয়ে। একবার ভাবুন তো, যদি পুরো মহাশূন্য মানে আমাদের স্পেস টাইম একটা বিশাল ঘণ্টার মতো হয়, আর মহাবিশ্বের কোনো বড় ঘটনা ঘটলে তাতে ঢং করে আওয়াজ হয়। না না, এটা কোনো কবির কল্পনা নয়, বরং এটাই হলো মহাকর্ষীয় তরঙ্গের মূল ধারণাটা, আমাদের এই স্থান আর কালের চাদরে তৈরি হওয়া এক ধরনের ঢেউ। হাজার হাজার বছর ধরে আমরা মহাবিশ্বকে চিনেছি আলোর মাধ্যমে, টেলিস্কোপ দিয়ে তারা দেখেছি, রেডিও সিগন্যাল শুনেছি। কিন্তু মহাকর্ষীয় তরঙ্গ এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এটা আলো বা অন্য কোনো তড়িৎচৌম্বকীয় তরঙ্গ না, এটা হলো স্থান-কালের বুননে তৈরি হওয়া কাঁপুনি। এর মাধ্যমে আমরা মহাবিশ্বের এমন সব ঘটনা দেখতে পাই যা আগে আমাদের কাছে পুরোপুরি অদৃশ্য ছিল। বেশ, তাহলে এই ধারণার আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা যে স্থানকালের ঢেউ বা রিপলের কথা বলছি, সেগুলো আসলে কি আর কিভাবে তৈরি হয়, চলুন জেনে নিই। খুব সহজ ভাষায় বললে, মহাকর্ষীয় তরঙ্গ হল স্থানকালের চাদরে তৈরি হওয়া এক ধরনের আলোড়ন যা তার উৎস থেকে বাইরের দিকে আলোর গতিতে ছড়িয়ে পড়ে। ধরুন, পুকুরের শান্ত জলে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়, ঠিক তেমনি মহাবিশ্বের প্রচণ্ড শক্তিশালী ঘটনাগুলো স্থানকালকে কাঁপিয়ে দিয়ে এই তরঙ্গের জন্ম দেয়। তবে হ্যাঁ, এই ঢেউ তৈরি করা কিন্তু মোটেও সহজ ব্যাপার না। এর জন্য দরকার প্রচণ্ড শক্তিশালী মহাজাগতিক ঘটনা, যেমন ধরুন মহাবিশ্বের জন্মলগ্ন অর্থাৎ বিগ ব্যাং, অথবা কোনো বিশাল নক্ষত্রের নিজের ভারেই চুপসে গিয়ে ব্ল্যাক হোলে পরিণত হওয়া। আর সবচেয়ে পরিচিত যে উৎসটা, সেটা হলো যখন দুটো বিশাল ভরের বস্তু, যেমন দুটো নিউট্রন স্টার বা দুটো ব্ল্যাক হোল, একে অপরকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো আমরা জানলাম এই তরঙ্গগুলো কি আর কোথা থেকে আসে, কিন্তু এবার চলুন দেখি এর পিছনের একেবারে নির্দিষ্ট রেসিপিটা কি। ঠিক কোন ভৌত পরিস্থিতির প্রয়োজন এই তরঙ্গগুলো তৈরি করার জন্য। আচ্ছা, প্রথমে ভাবা যাক এমন একটা বস্তুর কথা যা মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করে না, যেমন একটা নিখুঁত গোলাকার নক্ষত্র যা একদম স্থির হয়ে আছে। এটা মহাকর্ষীয়ভাবে সম্পূর্ণ নীরব, কারণ এর ভরের বণ্টন একদম সুষম। এমনকি যদি এটা নিজের অক্ষের ওপর নিখুঁতভাবে ঘুরতেও থাকে, তাহলেও কোনো তরঙ্গ তৈরি হবে না, কারণ এর আকৃতি বা ভরের বিন্যাসে কোনো অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি নেই। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, মহাকর্ষীয় তরঙ্গ তৈরির রেসিপিতে দুটো প্রধান উপাদান লাগবেই লাগবে। প্রথমত, বস্তুটার ভরের বণ্টনকে হতে হবে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক। আর দ্বিতীয়ত, সেই অপ্রতিসম ভরকে ত্বরান্বিত হতে হবে, মানে সেটার গতির ক্রমাগত পরিবর্তন হতে হবে। এখন এই টেবিলটা দেখে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এখানে খুব কাজের একটা তুলনা করা হয়েছে। আমরা জানি যে অ্যান্টেনা থেকে রেডিও তরঙ্গ তৈরি হয় যখন চার্জ ত্বরান্বিত হয়, এটাকে বলে ডাইপোল রেডিয়েশন। কিন্তু মহাকর্ষের ব্যাপারটা একটু আলাদা। এখানে সাধারণ এদিক ওদিক নাড়ালেই কাজ হয় না। মহাকর্ষীয় তরঙ্গ তৈরির জন্য যে সহজতম বিন্যাসটা দরকার, সেটা হলো কোয়াড্রোপোল। ডাইপোল মানে দুটো মেরু, কিন্তু কোয়াড্রোপোলের কথা ভাবুন একটা ঘুরন্ত ডাম্বেলের মতো। মূল কথা হলো, এই তরঙ্গ তৈরির জন্য মহাকর্ষের এই রকম এক জটিল অপ্রতিসম ঘূর্ণন প্রয়োজন। বেশ, আমাদের কাছে এখন রেসিপিটা আছে। আমাদের দরকার অপ্রতিসম ত্বরান্বিত ভর। তাহলে মহাবিশ্বের কোথায় এমন একটি প্রাকৃতিক ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে যা এই শর্তগুলো একদম নিখুঁতভাবে পূরণ করে? আর এর একেবারে আদর্শ উদাহরণ হল একটা বাইনারি স্টার সিস্টেম। এখানে দুটো বিশাল নক্ষত্র বা ব্ল্যাক হোল একে অপরের টানে ক্রমাগত ঘুরছে। এই সিস্টেমটা একই সাথে অপ্রতিসম, কারণ দুটো ভিন্ন জায়গায় দুটো বস্তু রয়েছে, আবার প্রচণ্ডভাবে ত্বরান্বিত, কারণ তারা বৃত্তাকার পথে ঘুরছে। প্রকৃতিতেই যেন এক নিখুঁত মহাকর্ষীয় তরঙ্গ তৈরির যন্ত্র বসে আছে। আর এখানেই আইনস্টাইনের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটা লুকিয়ে আছে। যদি এই সিস্টেমটা ক্রমাগত মহাকর্ষীয় তরঙ্গ ছাড়তে থাকে, তার মানে হলো এটা অনবরত শক্তি হারাচ্ছে। এখন ফিজিক্সের নিয়ম অনুযায়ী শক্তি তো এমনি এমনি তৈরি বা ধ্বংস হতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এই শক্তিটা আসছে কোথা থেকে? এর যৌক্তিক পরিণতিগুলো কিন্তু একদম সোজাসাপটা। যেহেতু সিস্টেমটা শক্তি হারাচ্ছে, তাই তারা দুটো আর আগের কক্ষপথে থাকতে পারবে না। ওরা ধীরে ধীরে একে অপরের কাছে সরে আসবে, একটা সর্পিল পথে। আর কাছে চলে আসার ফলে ওদের একবার ঘুরে আসতে আগের চেয়ে কম সময় লাগবে, অর্থাৎ ওদের অরবিটাল পিরিয়ড, মানে একটা চক্কর শেষ করতে যে সময় লাগে, সেটা সময়ের সাথে সাথে কমতে থাকবে। এটাই ছিল সেই সুনির্দিষ্ট আর পরিমাপযোগ্য ভবিষ্যৎবাণী। আমাদের গোয়েন্দা কাহিনী ক্লাইম্যাক্স এখন শুরু হচ্ছে। তথ্য আছে, ভবিষ্যৎবাণীও আছে, কিন্তু এখন দরকার অকাট্য প্রমাণ।
বিজ্ঞানীরা ঠিক সেই প্রমাণেরই সন্ধানে নামলেন। তবে চ্যালেঞ্জটা ছিল বিশাল। এই যে কক্ষপথের পরিবর্তন, এটা এতই সামান্য যে আইনস্টাইন নিজেও একসময় ভেবেছিলেন যে এই তরঙ্গ হয়তো কখনোই শনাক্ত করা যাবে না। মহাবিশ্বের বিশালতার মাঝে এত সূক্ষ্ম একটা পরিবর্তন খুঁজে বের করাটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। আর ঠিক তখনই গল্পের নায়কের মতো আসরে নামল এক বিশেষ সিস্টেম। ১৯৭৪ সালে রাসেল হালস এবং জোসেফ টেলর একটি বাইনারি সিস্টেম আবিষ্কার করেন, যার একটা তারা ছিল পালসার। পালসার হলো এমন একটা নিউট্রন স্টার যা অত্যন্ত নিয়মিতভাবে রেডিও পালস পাঠায়। এটাকে বলা যেতে পারে মহাবিশ্বের এক নিখুঁত ঘড়ি, আর এই ঘড়ির কাঁটার সামান্যতম পরিবর্তনও মাপা সম্ভব। আর এই স্লাইডটাই হলো সেই যুগান্তকারী প্রমাণ। এখানে যে বিন্দুগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো কয়েক দশক ধরে হুলস্টেলার পালসারের কক্ষপথ পর্যবেক্ষণ করে পাওয়া আসল ডেটা। আর যে মসৃণ রেখাটা দেখছেন ওটা হলো আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে করা ভবিষ্যদ্বাণী। মহাকর্ষীয় তরঙ্গ ছাড়ার ফলে কক্ষপথ ঠিক কতটা ছোট হবে তার হিসাব। ডেটা আর তত্ত্বের এই মিলন ছিল এক কথায় অবিশ্বাস্য। এটাই ছিল সেই অকাট্য প্রমাণ। এই মিলটা ঠিক কতটা নিখুঁত ছিল? সূত্র বলছে পর্যবেক্ষণ আর তত্ত্বের মধ্যেকার মিল ৯৯.৮%-এরও বেশি নির্ভুল ছিল। বিজ্ঞানের ইতিহাসে এত নিখুঁতভাবে কোনো তত্ত্বের প্রমাণিত হওয়ার উদাহরণ কিন্তু খুব কমই আছে। এটা ছিল মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের প্রথম পরোক্ষ কিন্তু অকাট্য প্রমাণ। এই পরিমাপের সূক্ষ্মতা বোঝানোর জন্য একটা সংখ্যাই যথেষ্ট। পালসারটার কক্ষপথের পর্যায়কাল প্রতি বছর প্রায় ১০ মাইক্রোসেকেন্ড করে কমছিল, মানে ১ সেকেন্ডের ১ লক্ষ ভাগের ১ ভাগ। এই অবিশ্বাস্য রকম ক্ষুদ্র পরিবর্তনটা পরিমাপ করার জন্যই হুলস এবং টেলর ১৯৯৩ সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান। হুলস্টেলার পালসারের পর্যবেক্ষণটা ছিল মহাকর্ষীয় তরঙ্গের প্রথম প্রতিধ্বনি শোনার মতো। কিন্তু আজ লাইগো আর ভার্গোর মতো ডিটেক্টরের মাধ্যমে আমরা সরাসরি সেই তরঙ্গগুলোকে ধরতেও পারছি। দুটো ব্ল্যাক হোলের সংঘর্ষের মতো প্রচণ্ড শক্তিশালী ঘটনার চিৎকার আমরা এখন সরাসরি শুনতে পাই। আইনস্টাইনের সেই গোয়েন্দা কাহিনীর সমাধান মহাবিশ্বকে জানার এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে।